আজকে টাইম ট্রাভেল ড্রামার মধ্যে আমরা দেখতে পাবো একটা মেয়ে যে কিনা টাইম ট্রাভেল করে আগের দুনিয়াতে চলে এসেছে। সে যে মেয়ের শরীরে প্রবেশ করেছে সেই মেয়েটির হাজব্যান্ড তাকে ধোকা দিবে আর অন্য আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে। এটা সে সহ্য করতে না পেরে সুইসাইড করে নিবে। ভবিষ্যতে সবকিছু হতে চলেছে, তাই সে ইচ্ছে করে তার হাজব্যান্ডকে বিয়ে করাতে চায় এবং তার কাছ থেকে ডিভোর্স নিতে চায়। এখন ড্রামার মধ্যে আমরা দেখতে পাবো সে কিভাবে তার হাজব্যান্ডের কাছ থেকে পিছু সরায় আর সে তার কিউট কিউট ব্যবহারের মাধ্যমে কিভাবে রাজার মন জিতে ফেলে। গল্পের শুরুতে আমরা জিকে দেখতে পাই, তার এখনই জ্ঞান ফিরেছে। সে নিজেকে অন্য জায়গায় খুঁজে পায়, তাছাড়া সে আয়নায় দেখতে পায় তার চেহারাও তো চেঞ্জ হয়ে গেছে। সে নিজেকে এবং আশেপাশে দেখতে শুরু করে আর ভাবছিল সে তো কোনো প্যালেসে রয়েছে। সে বুঝতে পারে সে টাইম ট্রাভেল করে চলে এসেছে, তার সামনে তার মেট ছিল। ইয়াওজি এখন জিমের শরীরে চলে এসেছে। এখন সে তার ডেস্টিনি দেখতে পারছিল। সে দেখতে পায় ইয়াওজির হাজব্যান্ড ইয়াওজিকে চিট করে অন্য আরেকজনকে বিয়ে করে এবং তার সব প্রপার্টিও সে নিচে নিয়ে নেয়। সব প্রপার্টির ওপর কবজা করার পর ইয়াওজিকে তারা ছুঁড়ে ফেলে দেয়। তার হাজব্যান্ড লিন নামের একজন মেয়েকে বিয়ে করেছিল, সে মেয়েটা তার সাথে অনেক খারাপ করবে। ইয়াওজি সেখানে অনেক কান্নাকাটি করছিল এবং তার বাবার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কারণ তার বাবা এই বিয়েতে কখনোই রাজি ছিল না। সে তার বাবার ইচ্ছের বিরুদ্ধে এই বিয়ে করেছিল আর সে বলতে শুরু করে, বাবা তোমার কথা না শুনে আমি এই বিয়ে করে অনেক বড় ভুল করেছি। তারপর সে সুইসাইড করে ফেলে। ইয়াওজি যখন দেখতে পায় ভবিষ্যতে সবকিছু হতে চলেছে তখন সে অনেক বেশি টেনশনে পড়ে যায় আর সে ভাবছিল মনে হচ্ছে 2-3 মাসের মধ্যে এই সবকিছু ঘটবে। ইয়াওজি ভাবছিল সে কখনই তার সাথে সবকিছু হতে দিবে না, এর আগে সবকিছু সে থামাবে। সে নিজে নিজেই বলতে শুরু করে আমার এখন সবকিছু চেঞ্জ করতে হবে, এরকম যদি আমার সাথে হয় তাহলে তো আমি বেশি দিন বাঁচতেও পারবো না। তাকে সবকিছু বলতে দেখে মৃত্যু অনেক বেশি কনফিউজড হয়ে যায়। ইয়াওজি ভাবছিল তাকে অন্য কোনো ছেলেকে খুঁজতে হবে। মেয়ের তাকে জিজ্ঞেস করে আপনি কি ওয়াইন খাওয়ার জন্য পরিকল্পনা করছেন। ইয়াওজি তার মেয়েদের মাথার উপর টোকা দেয় আর বলে আমি অন্য আরেকটা ভালো ছেলেকে খোঁজার পরিকল্পনা করছি। মেয়ের তো সেখানে ভাবতে শুরু করে মিসের আবার হঠাৎ করে কি হয়ে গেল। তারপর সে মেয়েদের সাথে যেতে শুরু করে আর তাকে জিজ্ঞেস করে আমার রুম কোনটা। মেয়ের ভাবছিল মিস তো তার হাজব্যান্ড জিকিয়ানের কথা ভেবে অনেক বেশি কান্নাকাটি করতো, আজকে তার কি হলো। জিকিং সেখানে রাগে চলে আসে, তখন তাকে দেখে ইয়াওজি ভাবতে শুরু করে এর মানে এটাই তার সস্তা হাজব্যান্ড। ইয়াওজি সেখানে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি কেন রাগে ফুঁসতে ফুঁসতে এখানে এসেছো। জিকিং সেখানে তাকে বলতে শুরু করে আমাদের অনুষ্ঠানের জন্য ডাকা হয়েছে, তুমি ইচ্ছে করে এখনো রেডি হওনি, অল্প কিছু সময় বাকি আছে, তুমি কি আমাকে অসম্মানিত করতে চাও। ইয়াওজি বলে কি অনুষ্ঠানে যেতে হবে, লিনকে নিয়ে যাও, তোমার তো লিনকে সাথে করে নিয়ে যাওয়া উচিত। জিকিং সেখানে অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে তুমি জানো তুমি এখন আমার ওয়াইফ, তোমারই যেতে হবে। ইয়াওজি সেখানে ভাবতে শুরু করে সে কিভাবে কথাবার্তা বলছে। তার চলে যাওয়ার পর ইয়াওজিকে তার মেয়ে জিজ্ঞেস করে আপনি এরকম কেন বলছিলেন লিনকে সাথে করে নিয়ে যেতে। ইয়াওজি সেখানে বলতে শুরু করে সে লিনকে লাইক করে, তাহলে কেন আমাকে ছাড়ছে না। মেড বলে কারণ রাজা সে বিয়ে ঠিক করেছিল, তাকে ছাড়া কেউই ডিভোর্স করাতে পারবে না। রাত হয়ে গেছে, তাদের বুকেটের জন্য এখনই যেতে হবে, একটা অনুষ্ঠানের জন্য ইম্পেরিয়রের কাছ থেকে তাদেরকে দাওয়াত করা হয়েছে। ইয়াওজি সেখানে আসলে রেগে সেখানে জিকিং তাকে বলতে শুরু করে তুমি ইচ্ছে করে এত বেশি দেরি করছো। ইয়াওজি সেখানে বলতে শুরু করে আমার তো একটু সময় লাগবেই, আর তুমি কি আমার কানটাকে ফাটাতে চাও, এত জোরে জোরে কথা বলছো। সামনে আমরা লিনকে দেখতে পাই, সে তার হাজব্যান্ডকে জড়িয়ে ধরেছিল। ইয়াওজি দেখে বলতে শুরু করে আমি সবই জানি সবই জানি। তারপর সে তার হাজব্যান্ডের হাত সরিয়ে ক্যারিসের মধ্যে চলে যায়। তার কিছুক্ষণের পর তারা চলে আসে বুকেটের মধ্যে। ইয়াওজি গিয়ে সেখানে খাবার খেতে শুরু করে। তার হাজব্যান্ড এসে তাকে বলতে শুরু করে তুমি যদি এরকম করতে থাকো কোনো সমস্যায় পড়লে কিন্তু আমি ইম্পেরিয়রের সামনে তোমাকে বাঁচাবো না। ইয়াওজি বলে সে ইম্পেরিয়রের সামনে কোনো সমস্যা ক্রিয়েট করবে না। আর সে মনে মনে ভাবছিল মনে হচ্ছে রাজা অনেক বেশি নির্দয় হবে। জিকিং ভাবছিল সে এত সহজে আমার কথা কিভাবে শুনে নিল। ইয়াওজি তারপর আবারও খাবার খেতে শুরু করে। কিছুক্ষণ পরই সেখানে ইম্পেরিয়র চলে আসে। রাজা আসার কারণে ইয়াওজি এবং তার হাজবেন্ড দুজনই নত হয়। রাজা এসে তখন ইয়াওজিকে উঠতে বলে, কারণ সে ইয়াওজিকে অনেক ভালো জানে। ইয়াওজি নত হয়েছিল আর সে ভাবতে শুরু করে তার আওয়াজ কত বেশি সুন্দর, না জানি সে কত বেশি সুন্দর হবে। রাজাকে দেখার পর সে তো একেবারে হা হয়ে যায়। জিকিং তাকে বলতে শুরু করে তুমি এসব কি করছো। রাজা তো এই সব কিছুই দেখছিল। ইয়াওজি সেখানে বলতে শুরু করে রাজা তো অনেক বেশি হ্যান্ডসাম, আমি এত হ্যান্ডসাম পুরুষ কখনোই দেখিনি, তাই আমি রাজাকে মনোযোগ দিয়ে দেখছিলাম। রাজা সেখানে জিকিংকে বলতে শুরু করে তোমার ওয়াইফ তো অনেক বেশি আলাদা, তোমার তাকে চেরিশ করা উচিত। জিকিং বলে ঠিক আছে। অনুষ্ঠানে সেখানে একজন মেয়ে অনেক সুন্দরী ছিল আর সে নাচ করছিল। ইয়াওজি সেখানে মন ভরে খাবার খেতে শুরু করেছে। জিকিং তাকে বলে তুমি এসব কি করছো।
জিকিং সেখানে মন ভরে খাবার খাচ্ছিল, তার তো কোনো টেনশনই নেই। আর সে মনে মনে তার হাজবেন্ডকে দেখে বলতে শুরু করে, তার কি সমস্যা, আমি তো আরো খাবো। আর সে মেয়েটিকে দেখে ভাবছিল সে তো অনেক বেশি সুন্দরী। ইয়াউজি হঠাৎ করে সে ডান্সারের একটা কাপড় নিয়ে টান দিয়ে বসে, আর সে নিজে তাকে তার কাছে করে ফেলে। আসলে সে একজন রাজকুমারী ছিল। রাজকুমারী তো সেখানে অনেক বেশি রেগেছিল। সে যখন জানতে পারে সে একজন রাজকুমারী, সে নত হয়ে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর বলে, আপনাকে এত পরীর মতো সুন্দরী লাগছিল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। রাজকুমারী তাকে বলে, তোমার কি সত্যি এটা মনে হয়? তখন সে বলে, হ্যাঁ, আপনি তো পরীর মতো সুন্দরী। রাজকুমারী খুশি হয়ে যায়। আর সেখানে রাজা ভাবতে শুরু করে, দিন দিন তো ইয়াউজি অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। ওয়ার্কার এসে বলে যে স্টাডি রুম তৈরি করা হয়েছে, কিন্তু সে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। ইয়াউজি সেখানে বসেছিল, রাজকুমারী এসে তার সাথে কথা বলতে শুরু করে। রাজকুমারী সেখানে তাকে জিজ্ঞেস করে, তুমি কি ডান্স পারো? রাজা সেখানে ইয়াউজিকে বলতে শুরু করে, আমি তো জেনেছিলাম তুমি অনেক ভালো নাচো, তুমি কি আজকে পারফরমেন্স দেখাতে চাও না? তখনই সামনে ইয়াউজির হাজবেন্ড চলে আসে। আর সেখানে ইয়াউজি ভাবতে শুরু করে সে কোনো ফালতু কথাই বলবে। জিগিং তখন বলতে শুরু করে, যখন আমি যুদ্ধে গিয়েছিলাম তখন আমাকে লিন বাঁচিয়েছিল, আমি এখন তাকে রিপে করার জন্য বিয়ে করতে চাই, আমি আপনার কাছ থেকে পারমিশন চাচ্ছি। ইয়াউজি সেখানে মুখ বেঁকা করে তাকে দেখতে শুরু করে। ইম্পেরিয়র সেখানে ইয়াউজিকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাইছো? ইয়াউজি সামনে গিয়ে বলতে শুরু করে, তার হাজবেন্ড আগে তাকে অনেক প্রমিস করেছিল, এখন দেখুন সে কি করেছে, এখন সে অন্য আরেকটা মেয়েকে ঘরে তুলতে চাইছে, আর আমার অধিকারও সে তাকে দিয়ে দিতে চাইছে, তাই আমি এখন তার কাছ থেকে ডিভোর্স চাই। জিকিং সেখানে ইম্পেরিয়রকে বলতে শুরু করে, তার সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক চলছে না, সে আমার জীবন বাঁচিয়েছে, আমি তাকে রিপে করব। ইয়াউজি সেখানে তাকে বলতে শুরু করে, আচ্ছা তাহলে তুমি তোমার দত্তক নেওয়া মেয়েই বানিয়ে ফেলো, কিন্তু না, তুমি তো তাকে তোমার ওয়াইফই বানাতে চাও, লাস্ট ফুল মানুষ, ফালতু মানুষ। রাজকুমারী বলে, ভালো বুদ্ধি দিয়েছো তুমি। সেখানে ইয়াউজি রাজাকে বলতে শুরু করে, আমার ডিভোর্স করিয়ে দিন। ইম্পেরিয়র চুপ করতে বলে। আর সেখানে তার হাজবেন্ডকে বলতে শুরু করে, তোমাকে আমি এত ভালো মেয়ের সাথে বিয়ে করার পারমিশন দিয়েছি, আর তুমি তার জায়গায় নতুন ওয়াইফকে আনতে চাইছো, তুমি কি তার গালে থাপ্পড় মারতে চাইছো? আর সে তাকে এখান থেকে চলে যেতে বলে। কথা শুনে তো তার হাজবেন্ড অনেক বেশি রেগে যায়। ইয়াউজি সেখানে তার হাজবেন্ডকে বলতে শুরু করে, অনেকক্ষণ ধরে বসে থেকে সে আর উঠতে পারছে না তাকে সাহায্য করতে। তার হাজবেন্ড তাকে বলতে শুরু করে, তুমি তো অনেক বেশি স্ট্রং, তুমি নিজেই উঠতে পারবে। ইয়াউজি তাকে বলে, আমি তোমাকে পরে দেখে নিব। তখন তার মনে পড়ে সে তো জানেই না প্যালেস থেকে কিভাবে বের হতে হয়। জিকিং সেখানে তাকে ছেড়ে চলে গিয়েছিল, সে তখন প্যালেসের মধ্যে হারিয়ে যায়। প্যালেসে হাঁটতে হাঁটতে সে একেবারে ইম্পেরিয়রের রুমে চলে এসেছিল। না জেনে শুনে সে রাজার রুমে প্রবেশ করেছিল। সে যখনই শব্দ পায় সেখান থেকে তখন লুকিয়ে পড়ে। ইয়াউজি টেবিলের পেছনে লুকিয়েছিল। সেখানে একজন ত্রান্তিক মহিলা আসে আর ইম্পেরিয়রকে বলছিল, আপনার এই পোকাটাকে পালতে হবে, এই পোকাটা যাতে অন্য কোনো মেয়ের হাতে না লাগে। ইয়াউজি সেখানে ভাবতে শুরু করে সে তো ইম্পেরিয়রের রুমে চলে এসেছে। ইম্পেরিয়র সেখানে সে মহিলাকে জিজ্ঞেস করে, কেন বললে কোনো মেয়ের হাতে যাতে এটা না লাগে? তখন সে বলে, কারণ কোনো মেয়েকে যদি এই পোকা কামড় দেয় তাহলে তার জীবন আপনার জীবনের সাথে জুড়ে যাবে। ইম্পেরিয়র সেখানে ইয়াউজিকে দেখে ফেলে আর সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি শুনেছ? ইয়াউজি সেখানে তাকে সরি বলতে শুরু করে আর বলে, আমি ভুলে এখানে চলে এসেছিলাম, আমি এখনই চলে যাচ্ছি। সে যখনই চলে যাবে তখন রাজা তাকে বলতে শুরু করে, তুমি কি আমাকে পাগল মনে করেছ? রাজার থেকে বাঁচার জন্য সে তার হাত নাড়াচ্ছিল, তখনই সে পোকাটা তাকে কামড় বসিয়ে দেয়। তান্ত্রিক মেয়েটি তখন রাজাকে বলতে শুরু করে, তার জীবন এখন আপনার জীবনের সাথে জড়িয়ে গেছে, আপনি তাকে মারতে পারবেন না, আপনি যদি তাকে মারেন তাহলে আপনারও ব্যথা লাগবে। 15 দিন পর তার একটু রক্ত সে পোকাকে দিবেন। রাজা তাকে রেগে দেখছিল। ইয়াউজি সেখানে বলতে শুরু করে, আমি এটা করব আর আমি কাউকে কোনো কিছুই বলবো না। রাজা তাকে যেতে দেয় আর সে ভাবছিল আজকে যদি এর সমস্যা না হতো তাহলে আমি তাকে মেরেই ফেলতাম। ইয়াউজির মাথা ঘুরছিল। তার মেয়ে এসে তাকে বলে, জিকিং লিউকে এখান থেকে পাঠানোর ব্যবস্থা করে ফেলেছে। তখন সে বলতে শুরু করে, কি, এরকম হতেই পারে না, আমার এখনই গিয়ে তাকে থামাতে হবে। ইয়াউজি চলে যায় জিকিং এর কাছে আর বলতে শুরু করে, তুমি কেন লিউকে পাঠাচ্ছ এখান থেকে? লিনকে পাঠানোর সাহস করবে না। একথা শুনে তো সে অনেক বেশি রেগে যায়। কিছুক্ষণ পর আবারও সেখানে লিন চলে আসে আর সেখানে জিকিংকে বলতে শুরু করে, আমাকে এখান থেকে পাঠাবেন না। ইয়াউজি সেখানে তার হাজব্যান্ডকে বলতে শুরু করে, দেখো বেচারিকে, সে তোমার সাহায্য করছে, তুমি যদি একটু জোর করে ইম্পেরিয়রকে বলো তাহলে সে রাজি হয়ে যাবে তোমাদের বিয়ে করাতে। জিকিং এর সবকিছু শুনে সেখান থেকে চলে যায়। লিন তখন কান্নাকাটির নাটক বন্ধ করে তাকে বলতে শুরু করে, তুমি এখন ইনোসেন্ট হওয়ার চেষ্টা করছো। ইয়াউজিকে সে ধাক্কা দেয় আর বলতে শুরু করে, তুমি এখন ইনোসেন্ট হওয়ার চেষ্টা করছো যাতে জিকিং তোমার ওপর নোটিস করে আর সে তোমাকে ভালো ভাবতে শুরু করে। ইয়াউজি নিজে নিজে বলছিল, এখন আমি তাদেরকে সাহায্য করছি, এতেও তাদের সমস্যা।
পরে সিনে মেয়েটি ইয়াউজিকে বলছিল, মিস আপনি এসব কি করছেন? লিন তো এখান থেকে চলে যাচ্ছিল, আপনি কেন তাকে থামালেন? ইয়াউজি তো অনেক বেশি খুশি ছিল। মেয়েট তখন তাকে জিজ্ঞেস করে, মিস আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন? ইয়াউজি তার মেয়েটকে খেজুর খাইয়ে দেয় আর বলে, তুমি একেবারেই টেনশন করো না। মেয়েট যাচ্ছিল আর ভাবছিল, মিস তো একেবারেই চেঞ্জ হয়ে গেছে, কি জানি তার কি হয়ে গেছে। পরে সিনে আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে ইয়াউজি ভাবছিল ইম্পেরিয়র কোনো গার্ডকে পাঠাবে, কারণ আজকে তো রক্ত দিতে হবে পোকাকে। এই সব কিছু সে ভাবছিল, তখনই সেখানে জিকিং চলে আসে। জিকিং সেখানে ড্রাঙ্ক অবস্থায় এসেছিল আর সব কিছু ফেলতে শুরু করে। ইয়াউজিকে দেখে তার হাজব্যান্ড বলতে শুরু করে, মনে হচ্ছে তুমি আমার জন্য অপেক্ষা করছিলে। তার হাজব্যান্ড সেখানে ভাবতে শুরু করে, এখন সে আমার কাছে মিনতি করবে যাতে আমি তার সাথেই থাকি। কিন্তু ইয়াউজি তাকে থাপ্পড় দেয় আর বলে, তুমি এখন এখান থেকে চলে যাও আর তোমার লিনের কাছে যাও। জিকিং তাকে বলে, আমি তোমার হাজব্যান্ড। ইয়াউজি তাকে বলতে শুরু করে, কি হাজব্যান্ড হাজব্যান্ড শুরু করে দিয়েছো? তুমি না লিনকে বিয়ে করতে চাও, এখন তার কাছে যাও, তাহলে তোমাদের বিয়ে করার চান্সেস অনেক বেশি বেড়ে যাবে। জিকিং এর তো মাথায় খারাপ হয়ে যায়, তাই সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরই ইম্পেরিয়রের গার্ড চলে আসে। ইয়াউজি সেখানে খুশি হয়ে যায়। তারপর সে যখন ইম্পেরিয়রের কাছে যায়, ইম্পেরিয়রকে দেখে তো সে একেবারে হা করে ফেলে, কারণ তাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। সে তো মুগ্ধ হয়ে সেখানে ইম্পেরিয়রকেই দেখছিল। ইম্পেরিয়র সেখানে তাকে জিজ্ঞেস করে, তুমি কি ভাবছো? তখন সে বলে, কিছু না। ইম্পেরিয়র একটা চাকু ছুঁড়ে মারে আর তাকে বলে, এখন তুমি রক্ত বের করো। ইয়াউজি তো চাকু দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর আস্তে আস্তে চাকুর কাছে যেতে শুরু করে। ইম্পেরিয়র তাকে জিজ্ঞেস করে, তুমি কি ভয় পাচ্ছ? তখন সে বলে, না, আমি যেহেতু ওয়াদা করেছিলাম আমি আপনাকে সাহায্য করব, তাই আমি করব। ইয়াউজি তখন একটু তার হাত কেটে একটু একটু করে রক্ত দিতে শুরু করে। তার তো অনেক বেশি ব্যথা লাগছিল, তাই সে একটু একটু করে রক্ত দিচ্ছিল। তখন রাজা তাকে বলে, আমি কি তোমাকে সাহায্য করব? তোমার যদি বেশি কষ্ট হচ্ছে তাহলে আমি তোমাকে সাহায্য করি। তারপর সে তার হাতে আরো বড় একটা কাট লাগায় আর সেটার মধ্যে রক্ত ঢালতে শুরু করে। হঠাৎ করে সেখানে কনকুবাইন চলে আসছিল। তখন ইয়াউজি ভাবছিল তার লুকাতে হবে, কিন্তু ইম্পেরিয়রই তাকে লুকাতে শুরু করে। কনকুবাইন এখানে দেখতে এসেছিল রাজার সাথে কি এখানে। ইয়াউজি রাজাকে আস্তে আস্তে বলতে শুরু করে, সে আবার আমাদের সম্পর্ক চলছে এরকম মনে করবে না তো। ইম্পেরিয়র তাকে চুপ থাকতে বলে আর সে কনকুবাইনকে সেখান থেকে চলে যেতে বলে, সেও চলে যায়। কনকুবাইনের সেখানে অনেক বেশি খারাপ লাগে আর সে সেখান থেকে চলে যায়। রাজার কাছে ওয়ার্কার এসে ক্ষমা চাইতে শুরু করে আর বলে, কনকুবাইন জোর করে ভেতরে চলে এসেছিল, কিন্তু রাজা তাকে শাস্তির জন্য সেখান থেকে পাঠিয়ে দেয়। তারপর ইয়াউজি আবারও সে পোকাটাকে ব্লাড দিতে শুরু করে। তারপর সে রাজাকে বলতে শুরু করে, সে ওয়ার্কারকে ছেড়ে দিন, সে তো বেচারা ছিল, জোর করে কনকুবাইন ভেতরে চলে এসেছিল, তার কি দোষ? রাজা তাকে বলে, তুমি কি আমার কাছে রিকোয়েস্ট করছো? তখন সে বলে, হ্যাঁ আমি আপনার কাছে ওয়াদা করছি, আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু সে ওয়ার্কারকে ছেড়ে দিন। রাজা তাকে বলে, আচ্ছা তুমি সে ওয়ার্কারের জন্য আমি যা বলবো তাই করবে? তখন সে বলে, হ্যাঁ। রাজা তার বড় ওয়ার্কারকে ডেকে বলতে শুরু করে, তোমার শাস্তি মাফ করে দেওয়া হয়েছে, সবকিছু ইয়াউজির কারণেই হয়েছে, এখন তাকে ধন্যবাদ জানাও। ইম্পেরিয়র তো রেগে যায় আর সে তখন ওয়ার্কারকে বলে, তাকে এখন এখান থেকে নিয়ে চলে যাও। ইয়াউজি সেখানে ওয়ার্কারকে জিজ্ঞেস করে, রাজা কেন এত বেশি রাগে থাকে? সব সময় দেখি সে শুধু রেগেই থাকে, তার নাক ভরা রাগ। বাড়িতে আসার পর ইয়াউজি রিল্যাক্স করে চা খাচ্ছিল, তখনই সেখানে তার মেয়েরা শেয়ার বলতে শুরু করে, আপনার অনেক গুরুত্বপূর্ণ একটা ওকেশনে যেতে হবে, সবাই সে অনুষ্ঠানের মধ্যে গেছে, আপনারও সেখানে যেতে হবে। ইয়াউজি বলে, সেখানে যাওয়া এত বেশি গুরুত্বপূর্ণও না, আমি সেখানে যাব না। কিন্তু সে যখন জানতে পারে না গেলে তার জীবনও চলে যেতে পারে, তখন সে তাড়াতাড়ি করে সেখানে চলে যায়। তারা গিয়ে দেখতে পায় লিউ ক্যারিসে উঠছে। মেয়ের তাকে বলতে শুরু করে, এই ক্যারিসে তো আপনার ওঠার কথা, কারণ আপনি তো জিকিং এর ওয়াইফ। লিন তখন তাকে জেলাস করার জন্য বলতে শুরু করে, বোন আমি তো এটার মধ্যে যাচ্ছি, আপনার আবার কোনো সমস্যা হবে না তো? ইয়াউজি তখন তাকে বলে, না না না, কোনো সমস্যা নেই, আমি আর জিকিং যখন সেপারেট হয়ে যাব সব থেকে বড় শাবাশি তুমিই পাবে। লিন তখন রেগে যায়। ইয়াউজি ভাবছিল সবাই শুধু রেগেই থাকে। তারপর তারা যখনই সেখানে চলে আসে, সে তার রাজকুমারী বান্ধবীকে দেখতে পায়, তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। রাজকুমারী সেখানে ইয়াউজিকে বলতে শুরু করে, তুমি এসে আমার সাথে বসো। তারপর সেও তার সাথে গিয়ে বসে পড়ে। সেখানে বলা হয় কবিতার প্রতিযোগিতা শুরু করা হবে। সবাই সেখানে লিনের অনেক বেশি প্রশংসা করছিল। এক একজন সেখানে বলতে শুরু করে, সে তো কবিতা অনেক ভালোভাবেই পারে, সে তো অনেক বেশি ট্যালেন্টেড, আমরা শুনেছিলাম। লিন সেখানে সবাইকে কবিতা শোনাতে শুরু করে। সবাই সেখানে তার অনেক প্রশংসা করছিল। সেখানে থাকা অন্যান্য মেয়েরা এবং সেখানে লিনও তাকে বলতে শুরু করে, ইয়াউজি তুমিও আমাদের কবিতা শোনাও। লিন সেখানে হাসছিল আর বলছিল, বোন তোমারও তো কিছু শোনানো উচিত। ইয়াউজিকে নিয়ে সে মজা করছিল। দূর থেকে আমরা একজন রাজকুমারকে দেখতে পাই। সে রাজকুমার দেখছিল সবাই ইয়াউজির ব্যাপারে কি কি বলছিল। ইয়াউজি বলে, আমিও কবিতা শোনাচ্ছি। সব মেয়েগুলো বলতে শুরু করে, শোনাও শোনাও। সে যখনই 2 লাইন বলে কেউ তখন আর কিছুই বলতে পারে না।
সবাইকে সে কবিতা শোনায় আর সবাই চুপ করে শুনছিল। লিনও সেখানে কোনো কিছুই বলতে পারে না। সবাই কবিতা শুনছিল কিন্তু ইয়াওজির প্রশংসা কেউই করছিল না। পেছন থেকে সে রাজকুমার চলে আসে আর তার কবিতার প্রশংসা করতে শুরু করে। আর সে বলছিল, আমার তো সবার থেকে তোমার কবিতাই ভালো লেগেছে। ইয়াওজি খুশি হয়েছে আর রাজকুমারকে ধন্যবাদ জানাতে শুরু করে। রাজকুমার তখন সবাইকে বলে, তার কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এখন থেকে সে আমার বান্ধবী। তাই আমি তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি, তাকে আর কখনোই অসম্মানিত করবে না। ইয়াওজি খুশি হয়ে যায় কিন্তু লিন সেখানে অনেক বেশি জেলাস হয়ে গিয়েছিল। রাজকুমার সেখানে বলতে শুরু করে, সে আমার স্পেশাল বান্ধবী, তাই তাকে কেউই খারাপ কিছু বলবে না। আর যারা খারাপ কথা বলেছে তাদেরকে এখান থেকে এখনই বের করে দেওয়া হবে। তখন তাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। মেয়েগুলোকে শাস্তি দেওয়া হবে। আর সে ইয়াওজিকে বলতে শুরু করে, তোমার যদি আজকের পর থেকে কোনো সমস্যা হয় আমাকে বলতে পারো। ইয়াওজি বলে, ধন্যবাদ, কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু কিছু মানুষ নিজেদেরকে অনেক বেশি এক্সট্রা অর্ডিনারি মনে করে আর অন্যের সাথে এরকম ব্যবহার করতে শুরু করে। লিনকে দেখে সে সব কিছু বলছিল। রাজকুমারী সেখানে তাকে বলতে শুরু করে, তুমি তো লিনকে অনেক ভালো শিক্ষা দিয়েছ। তাছাড়া তোমার হাজব্যান্ড সে লিনের মধ্যে কি দেখে সে তোমার সাথে এরকম করছে, তোমার তো উচিতই না তার সাথে থাকা। আমার তো মনে হয় তোমার একজন নতুন হাজব্যান্ড খুঁজে নেওয়া উচিত। ইয়াওজি খুশি হয়েছে আর রাজকুমারীকে বলতে শুরু করে, আমি তো জানতামই না আপনি এত বেশি সুন্দরী, তাছাড়া এত বেশি বুদ্ধিমান। রাজকুমারী, একবার আপনি আমার মনের কথাই বলে দিয়েছেন। তাদের দুজনের সম্পর্ক অনেক ভালো হয়ে গিয়েছিল। রাজকুমারী তাকে বলছিল, আজকের পর থেকে আমরা দুজনে একসাথেই থাকবো। ইয়াওজি বলে, ঠিক আছে, আমরা একসাথে থাকবো আর সব সমস্যা একে অপরের সাথে শেয়ার করব। ইয়াওজি পেছনে ঘুরে লিনকে দেখতে পায়। সে এক জায়গায় যাচ্ছিল, তাকে থামানোর জন্য সেও পেছনে পেছনে যেতে শুরু করে। লিন দেখছিল এক জায়গায় হচ্ছে জিকিং আর অন্য দিক দিয়ে ইয়াওজি আসছিল। ইয়াওজি তাকে থামানোর জন্য আসছিল কিন্তু সে একটা চাল চেলেছিল। সেখানে সে আগে সাপ রেখে দিয়েছিল। লিন তখন সেখানে সাপ দেখে ভয় পেতে শুরু করে। ইয়াওজি তো ভয় পেয়ে সেখানে যায় না। লিন তখন সেখানে চিল্লাতে শুরু করে আর সেখানে যখন জিকিং আসে তখন সে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর সে জিকিংকে বলে, সে আমার উপর সাপ ছুঁড়ে মেরেছে, সে আমাকে মারতে চাইছে। লিনের কথা শুনে তো জিকিং অনেক বেশি রেগে যায়। সে যখন তাকে থাপ্পড় মারবে রাজকুমার চলে আসে আর সে ইয়াওজিকে বাঁচিয়ে নেয়। রাজকুমার জিকিংকে বলতে শুরু করে, তোমার এত সাহস, তুমি আমার সামনে একজন মেয়ের গালে হাত তুলছ। তাছাড়া সে আমার স্পেশাল ফ্রেন্ড, তুমি তার গায়ে হাত তোলার চেষ্টা করছো। জিকিং ভাবতে শুরু করে সে আবার কবে তার বন্ধু হয়ে গেল। ইয়াওজি রাজকুমারকে ধন্যবাদ জানাচ্ছিল আর সে তার হাজবেন্ডকে বলে, আর কখনো যাতে এরকম আমি দেখতে না পাই। জিকিং তো অনেক বেশি রেগে যায় আর সে লিনকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। রাজকুমার ইয়াওজিকে বলতে শুরু করে, সে তোমাকে একেবারেই ডিজার্ভ করে না। তারপরে সিনে আমরা দেখতে পাই সে তার বান্ধবী রাজকুমারীর সাথে সেখান থেকে যাচ্ছিল। ইয়াওজি রাজকুমারীকে সবকিছু বলছিল যে তার সাথে কি কি হয়েছে আর লিন কি কি নাটক করেছে। সেখানে একজন ওয়ার্কার এসে বলতে শুরু করে, ইয়াওজিকে কুইন মাদার ডেকেছে। রাজকুমার ইয়াওজিকে বলে, কুইন মাদার তোমাকে পছন্দ করে না, আমিও তোমার সাথেই যাব। ইয়াওজি বলে, ঠিক আছে, তাহলে একসাথেই যাই। কিন্তু রাজকুমারীকে ভেতরে যেতে দেওয়া হয় না। তখন সেখানে রাজকুমারী ভাবতে শুরু করে কুইন মাদার হয়তো তাকে শাস্তি দিতে চায়, তার সাথে খারাপ কিছুই করতে চায়। তাই সে তাড়াতাড়ি করে রাজার কাছে চলে যায়। রাজা তো তার ভাই হয়। রাজকুমারী এসে মুখ ঘুরিয়ে তারপর দাঁড়িয়ে থাকে। তখন তাকে রাজা জিজ্ঞেস করে, কি হয়েছে। রাজকুমারী তাকে বলতে শুরু করে, আমার ফ্রেন্ডকে বাঁচাও, কুইন মাদার তাকে ডেকেছে, মনে হচ্ছে সে তাকে কোনো শাস্তি দিতে চায়। এ কথা শুনে তো রাজা রেগে সেখানে তার ব্রাশই ভেঙে ফেলে। রাজকুমারী সেখানে ভাবতে শুরু করে, আমি তো ভাইকে একবারই বললাম, সে তো সাথে সাথেই রাজি হয়ে গেছে। রাজা সেখান থেকে তাড়াতাড়ি যেতে শুরু করে। তার বোনও তো অনেক বেশি অবাক হয়ে গেছে। অনেক বৃষ্টি হচ্ছিল। ইয়াওজিকে বাইরে বসিয়ে রাখা হয়েছিল। ইয়াওজি সেখানে ওয়ার্কারকে বলতে শুরু করে, পানি অনেক বেশি হয়ে যাচ্ছে, আমাকে কি একটা ছাতা দেওয়া যায় না। কুইন মাদার কখন আমাকে যাওয়ার জন্য অনুমতি দিবে, আমি তো অনেক বেশি হয়রান হয়ে গেছি। কিন্তু হঠাৎ করে ইয়াওজি দেখতে পায় তার মাথার উপর কেউ ছাতা ধরেছে। এটা আর কেউ নয়, এটা রাজা ছিল। রাজা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে কুইন মাদারের ব্যাপারে সবকিছুই বলতে শুরু করে। কুইন মাদার তাকে ডেকেছিল আর বলেছে সে যাতে নীল ডাউন হয়ে এখানে বসে থাকে, বৃষ্টি শুরু হয়ে গেছে, এখনো সে যাওয়ার অনুমতি পায়নি। তার অর্ডারকে তো সে অমান্য করতে পারবে না। তখন রাজা তাকে বলে, তুমি চলো আমার সাথে। রাজা তাকে ভেতরে নিয়ে যায় আর সে কুইন মাদারের সামনে তাকে নীল ডাউনও হতে দেয় না। কুইন মাদার তো অনেক রেগে ছিল ইয়াওজির উপর। ইয়াওজি তাকে হ্যালো বলে। কুইন মাদার সেখানে তাকে বলতে শুরু করে, তোমার এরকম অ্যাটিটিউড আমার সামনে, তুমি আমাকে এরকম সম্মান দেখাচ্ছ। তখন রাজা বলতে শুরু করে, যে যতটুকু সম্মানের যোগ্য তাকে ততটুকু সম্মানই দেওয়া উচিত। কুইন মাদার রেগে দাঁড়িয়ে যায়। রাজা তখন বলতে শুরু করে, এত রাগ দেখাবেন না, আপনি যদি কুইন মাদার হন তাহলে আমিও রাজা। ওয়ার্কার সেখানে রাজাকে টি সার্ভ করতে চায় কিন্তু রাজা তাকে ধাক্কা দিয়ে ফেলে আর সে কুইন মাদারকে জিজ্ঞেস করে সে কেন ইয়াওজিকে শাস্তি দিয়েছে।
কুইন মাদার বলে সে আমার ছেলেকে সিরিয়াস করছে, ভালো হবে সে যদি তার কাছ থেকে দূরে থাকে। ইয়াউজি বলে রাজকুমার আমার অনেক ভালো একজন বন্ধু, সে আমার প্রশংসা করেছে আর আমাকে সাহায্য করেছে, এছাড়া আর কোনো কিছুই না। রাজা তখন কুইন মাদারকে বলে আপনার যদি আপনার ছেলের জন্য এত বেশি টেনশন হয়ে থাকে তাহলে তাকে সামলে রাখুন। তারপর সে ইয়াউজিকে নিয়ে সেখান থেকে চলে যায়। কুইন মাদার রেগে তখন তাদেরকে দেখতে শুরু করে। বাইরে আসার পর ইয়াউজি বৃষ্টি দেখে অনেক বেশি খুশি হচ্ছিল আর সে রাজাকে ধন্যবাদ জানায়। আর সে রাজাকে বলতে শুরু করে কুইন মাদার সবসময় রেগে থাকে, তার সাথে পাঙ্গা নেওয়া এতটাও সোজা ছিল না, ধন্যবাদ আপনাকে। রাজা তখন ইয়াউজিকে তার সাথে করে নিয়ে যায়, কারণ সে অনেক আঘাত পেয়েছিল, অনেকক্ষণ ধরে সে নীল ডাউন হয়েছিল। রাজা তাকে নিয়ে যাওয়ার পর তারপর সে মেয়েটকে বলে তাকে ওষুধ লাগিয়ে দিতে। কিছুক্ষণের মধ্যেই সেখানে রাজা চলে আসে, তাকে দেখে সে তাড়াতাড়ি করে তার পাজামা ঠিক করে। রাজাকে দেখে ইয়াউজি তখন তাকে বলতে শুরু করে কি হয়েছে ইম্পেরিয়র, বিশেষ কোনো কারণে কি আপনি এসেছেন? তখন সে তাকে ঔষধ দিতে শুরু করে আর বলে এটা অনেক বিশেষ একটা ঔষধ, এটা দিলে তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ইয়াউজি সেখানে রাজাকে বলতে শুরু করে এত বড় রাজা হওয়ার সত্ত্বেও আপনি আমার জন্য ওষুধ এনেছেন, তাই আপনাকে ধন্যবাদ। রাজা তাকে বলে এটা স্পেশাল একটা ওষুধ, এটা লাগালে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ইয়াউজি সেখানে রাজাকে বলতে শুরু করে আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমার আর জিকিং এর মধ্যে কোনো সম্পর্ক নেই, মানে বোঝাতে চাইছি তার আর আমার কোনো স্বামী স্ত্রীর সম্পর্কই নেই, আমরা দুজনেই দুজনকে ঘৃণা করি, তাহলে ভালোই হবে যদি আমাদের ডিভোর্স হয়ে যায়। রাজা সেখানে তাকে বলতে শুরু করে তুমি কেন ডিভোর্সের জন্য এত তাড়াহুড়ো করছো? ইয়াউজি চড়ে সেখানে বলতে শুরু করে শুধু ডিভোর্সই তো নিতে চাচ্ছি, কি সমস্যা? রাজা সেখানে তাকে বলতে শুরু করে তুমি কেন এত উঁচু গলায় কথা বলছো? তখনই সেখানে চাকু চলে আসে, একটা অ্যাসাসিন সেখানে হামলা করার জন্য চলে এসেছিল। রাজা তাকে সরিয়ে বাঁচিয়ে নেয়। ইয়াউজি লুকিয়ে ভাবতে শুরু করে কোন কিলার আবার আমাকে মারার জন্য আসলো। রাজা সেখানে সে কিলারের সাথে মারামারি করতে শুরু করে। রাজার হাতে চাকু লেগে যায়, তারপর সে তাদের সাথে ফাইট করতে শুরু করে। রাজা সেখানে সবার সাথে ফাইট করে ইয়াউজিকে বাঁচাচ্ছিল। সব কিলাররা সেখান থেকে চলে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে সেখানে জিকিং চলে আসে। রাজা তাড়াতাড়ি করে ইয়াউজিকে সেখান থেকে লুকিয়ে ফেলে। জিকিয়ান সেখানে রাজাকে বলতে শুরু করে আমাকে ক্ষমা করবেন, আমার দেরি হয়ে গেছে, আপনার পাশে কে আমাকে দেখতে দিন, সে আবার আপনাকে মারতে চায় না তো? জিকিং সেখানে জুতা দেখতে পায়, তার তখন মনে হয় এরকম জুতা তো ইয়াউজিকে সে পড়তে দেখেছিল। ইয়াউজি রাজাকে আস্তে আস্তে বলতে শুরু করে তার হয়তো সন্দেহ হচ্ছে, আপনি তাড়াতাড়ি তাকে এখান থেকে পাঠান। রাজা তখন ইয়াউজির হাজবেন্ডকে বলতে শুরু করে এখান থেকে এখন চলে যাও, আমি দেখে নিব। জিকিং এর তো সন্দেহ হচ্ছিল, কিন্তু তারপরও সে চলে যায়, কারণ রাজার অর্ডার তো সে অমান্য করতে পারবে না। রাজা তারপর ইয়াউজিকে বাইরে নিয়ে আসে। সে তখন রাজাকে বলতে শুরু করে এত জোরে জোরে কি কেউ চলে? রাজা ইয়াউজিকে একটা প্যান্ডেন্ট উপহার দেয় আর সে ইয়াউজিকে বলতে শুরু করে আমি এটা তোমাকে স্পেশালি দিচ্ছি, এটা তুমি তোমার কাছেই রেখে দাও, এটা আমার নিশানি, এটা তুমি তোমার কাছে রাখতেই পারো, যখন কোনো বিপদ হবে তুমি এটা ইউজও করতে পারো। ইয়াউজি সেটা প্রথমে নিতে চাচ্ছিল না, কিন্তু সে রাজাকে বলে দাও এটা আমি আমার কাছে রেখে দেই। রাজা সেখানে ইয়াউজিকে বলতে শুরু করে তুমি তো চলতে পারছো না, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তারপর সে তাকে কোলে করে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। সে তাকে অনেক স্পেশাল ট্রিট করছিল। রাজা ইয়াউজিকে তার সিটের মধ্যে বসিয়ে পড়ে। ইয়াউজি ভাবছিল সে তার সাথে অনেক ভালো ব্যবহার করছে। রাজার হাত থেকেও রক্ত পড়ছিল। তখন সেখানে ওয়ার্কার চলে আসে, সে ওয়ার্কারকে ওষুধ আনতে বলে। ইয়াউজি রাজাকে জিজ্ঞেস করে আপনিও আহত হয়ে গেছেন? তখন সে বলে তুমি কি দেখতে পাওনি? তখন সে বলে অনেক বেশি অন্ধকার ছিল, আমি মনে করেছিলাম কিলারের রক্ত, আমি বুঝতে পারিনি আপনি এত বেশি আহত হয়ে গেছেন। ওয়ার্কার সেখানে অনেকগুলো ওষুধের কৌটা নিয়ে আসে। রাজা তখন তাকে সেটা রাখতে বলে। রাজা সেখান থেকে ওষুধ নিয়ে ইয়াউজিকে দিতে শুরু করে আর বলে তুমি এটা লাগিয়ে নিও। রাজা ইয়াউজিকে অনেক ভালোভাবে ট্রিট করতো। তারপরে সিনে আমরা দেখতে পাই সে বাড়িতে চলে গেছে। আর সে অনেক বেশি ব্যথা পেয়েছিল, তাই তার মেয়ে তাকে নামতে সাহায্য করছিল। সামনে জিকিং দাঁড়িয়েছিল আর সে তাকে রাগের চোখে দেখতে শুরু করে। আসলে সে ইয়াউজির জুতা চেক করতে চাইছিল, কারণ তার এখন অনেক সন্দেহ হচ্ছিল। জিকিং সেখানে তার জুতা নোটিস করতে শুরু করে, কিন্তু জুতা ভিন্ন ছিল। ইয়াউজি তখন সেখানে তার হাজবেন্ডকে বলতে শুরু করে তোমার কারণে আমার এতক্ষণ নীল ডাউন হয়ে বসে থাকতে হয়েছে, এখন তো আমার হাঁটুতে অনেক বেশি ব্যথা হচ্ছে, মনে হচ্ছে তুমি আমাকে মারতে চাইছো। জিকিং এর তখন তার জন্য একটু খারাপ লাগে। সে তখন তার হাত ধরে বলতে শুরু করে তুমি আমার কারণে নিজেকে আঘাত করছো, তুমি আমার কারণে তোমার হাত কাটতে শুরু করে দিয়েছো, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি মরতে চাইছো? শুধুমাত্র আমার জন্য তুমি এই সব কিছু করছো, তুমি এরকম করতে পারো না। মেড সেখানে জিকিয়ানকে বলতে শুরু করে আমার মিসের শরীর ভালো না, তাকে যেতে দিন। জিকিং তখন তার হাত উঠাতে শুরু করে। তখন ইয়াউজি তাকে বলে তোমার এত সাহস, তুমি আমার মেয়েদের উপর হাত তোলার চেষ্টা করছো, তুমি যদি তার ওপর হাত তোলার চেষ্টা করো তাহলে আমি তোমার হাতের হাড্ডি ভেঙে দিব।
ইয়াওজি তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় আর তার হাজবেন্ড তো অনেক বেশি রেগেছিল। ইয়াওজি যখন শুয়েছিল তখন তার হাজবেন্ড তার পা দেখতে শুরু করে। ইয়াওজি তখন হঠাৎ করে উঠে যায় আর তাকে বলতে শুরু করে, তুমি জানো না তুমি আমাকে হাত লাগাতে পারবে না? জিকিং বলে, আমি তোমার হাজবেন্ড, হঠাৎ করে তোমার কি হয়ে গেছে? ইয়াওজি তখন বলতে শুরু করে, বাহ বাহ বাহ, তুমি আমার হাজবেন্ড, আমার তো মনেই নেই তুমি এরকম কাজ করেছো, আমার মনে থাকার কথাও না, তাই আমার মনেও নেই তুমি কি আমার হাজবেন্ড নাকি না। তাছাড়া আমি তো অনেক বেশি খুশি, তুমি লিনের সাথে যা ইচ্ছে করো, তাকে বিয়ে করো, তুমি যা ইচ্ছে লিনের সাথে করো, কিন্তু তুমি আমাকে যেতে দাও, বুঝেছো? আর আমার ওপর কোনো অধিকার দেখাতে আসবে না। ইয়াওজি রেগে তাকে এসব কথাবার্তা বলতে শুরু করে। তখন তার হাজবেন্ড তাকে বলে, আমি লিন আর তুমি আমরা একসাথে থাকবো। ইয়াওজি তার হাজবেন্ডকে বলে, চুপ থাকো আর এখান থেকে বেরিয়ে যাও। তার হাজবেন্ড চলে যাচ্ছিল আর সে পেছন থেকে থুথু দিতে শুরু করে। পরের দিন আমরা দেখতে পাই তার হাজবেন্ড লিনকে বিয়ে করবে, এই কারণে সবকিছু গোছানো হচ্ছিল, অনেক ভালোভাবে সাজানো হচ্ছিল। কিন্তু আমরা দেখতে পাই ইয়াওজি তো অনেক বেশি খুশি এই বিয়ে হওয়ার কারণে। মেয়ের যখন তাকে কিছু খেতে দিচ্ছিল তখনই সেখানে একজন আন্টি চলে আসে আর সে ইয়াওজিকে বলতে শুরু করে, আমাকে লিন পাঠিয়েছে কারণ সে খুব শীঘ্রই তোমার জায়গা নিতে চলেছে। আমি তো এখন থেকে লিনের সব কথাই শুনবো। সে তারপর তার মেয়ের কাছে গিয়ে তাকে মারতে শুরু করে আর সে আন্টি বলতে শুরু করে, লিন আমাকে বলেছে সে নাকি তার সাথে অনেক অসম্মানিতভাবে কথা বলেছে। ইয়াওজিকে দুজন ধরে রাখে আর তার মেয়েকে মারা হচ্ছিল। তাছাড়া সে তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল আর মেয়েকে থাপড়াতে থাপড়াতে তার গালি লাল করে ফেলেছিল। ইয়াওজি সবকিছু দেখে তো অনেক বেশি রেগে যায়। সে তখন তাড়াতাড়ি করে তাদের থেকে হাত সরিয়ে তার মেয়েদের কাছে আসে। ইয়াওজি হঠাৎ করে সে মেয়েদের উপরে আক্রমণ করে বসে আর বলতে শুরু করে, এখন তুমি করো, আমি দেখাবো তোমার জায়গা কি, তুমি কিছু করে দেখাও। তারপর সে মেয়েকে ইচ্ছে মতো মারতে শুরু করে, সে আন্টি মেয়েকে। ইয়াওজি তারপর তার মেয়েকে বলতে শুরু করে, তুমি একেবারেই কান্না করবে না, আমি তোমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। তারপরে সিনে আমরা দেখতে পাই ইয়াওজি সে বিয়ের মাঝে গিয়ে দাঁড়িয়েছিল আর রাগী চোখে তাদেরকে দেখতে শুরু করে। জিকিং সেখানে তাকে বলতে শুরু করে, আমি জানতাম তুমি আমাকে রাগাতে ঠিকই আসবে। লিন সেখানে বলতে শুরু করে, দেখো সে আমার বিয়ের মধ্যে এসেও এত হাঙ্গামা করছে। ইয়াওজি রেগেছিল কিন্তু সে গিয়ে নিচে বসে পড়ে। ইয়াওজি সেখানে বলতে শুরু করে, প্লিজ প্লিজ প্লিজ, আমি তো তোমাদের বিয়ের মধ্যে কোনো বাধাও দেইনি, কেন আমার মেয়েকে ছাড়ছো না? তুমি তো আমার হাজবেন্ডকে বিয়েও করে নিচ্ছ, অন্তত আমার মেয়েকে ছেড়ে দিতে। একজন এল্ডার সেখানে বলতে শুরু করে, কি সমস্যা হয়েছে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। ইয়াওজি সেখানে বলতে শুরু করে, আমার মেয়ে আমার বোনের মতো, একজনকে পাঠানো হয়েছিল আর তাকে অনেক বেশি মারা হয়েছে। আপনারাই বলুন আমি কোথায় যাব, যেখানে আমার মেয়েরই সেফ নেই, আমি কিভাবে সেফ থাকবো? আর এই সব কিছু লিন করা ছিল। মেয়েড আন্টি আমাকে বলেছে সব কিছু লিন তাকে করতে বলেছিল। তারপর সে আবারও তার পা ধরে বলতে শুরু করে, প্লিজ প্লিজ প্লিজ, এবার আমাকে অন্তত ছেড়ে দাও, তোমার তো বিয়ে হয়েই যাচ্ছে, তুমি কেন আমার সাথে এরকম করছো? তুমি এরকম করলে আমি কোথায় যাব? আমার সাথে এরকম ব্যবহার করা হলে আমি কি করব? সে অনেক কান্নাকাটি করছিল। এল্ডার সেখানে বলতে শুরু করে, লিন যদি এই সব কিছু করে থাকে তাহলে আমি তোমাকে বলছি তুমি তাকে বিয়ে করো না। জিকিং, এ লিন কি তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে? ইয়াওজি বলে, দেখুন কিভাবে আমাকে রাগী চোখে দেখছে। লিন সেখানে বলতে শুরু করে, শুধু তো থাপ্পড়ই মেরেছে, এতে আবার চিন্তার কি বিষয়? ইয়াওজি বলে, অবশেষে স্বীকার করেছ। তখন সে বলতে শুরু করে, না আমি বোঝাতে চাইছি শুধু তো থাপ্পড়ই খেয়েছে, তো কি বা হয়েছে, শুধু তো থাপ্পড়ই খেয়েছে। জিকিং বলতে শুরু করে, সে তো শুধুমাত্র একটা মেয়ে, থাপ্পড় পড়েছে তো কি হয়েছে, কোনো কিছু যায় আসে না। ইয়াওজি জিকিংকে থাপ্পড় দেয়, তখন সে চিল্লাতে শুরু করে। ইয়াওজি তাকে বলে, শুধু তো একটা থাপ্পড়ই ছিল, এখন কি হয়েছে? লিন সেখানে বলতে শুরু করে, তুমি আমার বিয়েতে এসে থাপ্পড় মারছো। তখন সে বলে, আমি তোমাকেও থাপ্পড় মারবো। ইয়াওজি তাকে থাপ্পড় মারে, সে তখন চিল্লাতে শুরু করে। তারপর সে তাকে আরেক গালে থাপ্পড় মারে। ইয়াওজি তখন তাদেরকে রেগে বলতে শুরু করে, শুধু তো একটা থাপ্পড়ই ছিল, এখন কি হলো? তোমরা না বললে এটা শুধুমাত্র একটা থাপ্পড়ই ছিল, কি বা হবে? তাহলে তোমরা এত ওভার রিয়েক্ট কেন করছো? লিন সেখানে বলতে শুরু করে, দেখো না সে কি বলছে। জিকিংকে সে বলছিল, দেখো না সে আমাদের বিয়েতে এসে কি সব নাটক শুরু করে দিয়েছে। আর লিন মনে মনে ভাবছিল, যতদিন জিকিং আমাকে সাপোর্ট করছে ততদিন তুমি লুজারই থাকবে। এল্ডার সেখানে ইয়াওজিকে বলতে শুরু করে, তোমার এখানে থাকাই উচিত হবে না, সে তাকে সাপোর্ট করে। ইয়াওজি তখন বলে, আমি এখানে থাকবোও না, এরকম একজন মানুষের সাথে আমি কিভাবে থাকতে পারবো? লিন সেখানে অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে থাকে। তার হাজব্যান্ড তাকে বলতে শুরু করে, তুমি আমার পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না, আর তোমাকে নেওয়ার জন্য তোমার পরিবারের কেই বা আছে। হঠাৎ করে সেখানে ইয়াওজির বাবা চলে আসে। ইয়াওজি তো অনেক বেশি খুশি হয়ে যায়। ইয়াওজির বাবা সেখানে বলতে শুরু করে, কে বলেছে তার কেউ নেই? ইয়াওজির ভাই সেখানে ইয়াওজিকে বলছিল, তুমি কান্নাকাটি করো না, আমরা তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আমরা তোমাকে সাপোর্ট করব। ইয়াওজি তখন তার বাবার কাছে ভাইয়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে।
কারণ সে তার পরিবারের বিরুদ্ধে গিয়ে জিকিংকে বিয়ে করেছিল। ইয়াউজির বাবা তাকে বলতে শুরু করে, আশা করছি এখন তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। তখন সে বলে, হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি, এটা আমার ভুল ছিল, আমি তাকে বিয়ে করেছিলাম। ইয়াউজির ভাই ইয়াউজিকে বলতে শুরু করে, এখন তুমি বিপদে আছো, আমরা তোমাকে সাহায্য করবো আর এখান থেকে নিয়ে যাব। ইয়াউজির তখন আগের ঘটনা মনে পড়ে, মানে আসল ইয়াউজি কিভাবে তার বাবা এবং ভাইয়ের কাছে ক্ষমা চাচ্ছিল। ইয়াউজি সেখানে তার বাবাকে বলতে শুরু করে, এখন থেকে আমি আপনার সব কথা শুনে চলবো। আর সে তার বাবার কাছে ক্ষমা চাইছিল। তার বাবা তাকে বলে, তুমি একেবারেই কান্না করবে না, তোমাকে নেওয়ার জন্যই আমরা এসেছি। ইয়াউজি দৌড়ে তার বাবা এবং ভাইয়ের কাছে যেতে শুরু করে। জিকিং তাকে থামায় আর বলতে শুরু করে, তুমি যদি চলে যাও তাহলে মনে রেখো আমি তোমাকে কখনোই আনবো না আর তোমার সাথে কথা বলবো না। তখন সে বলে, তোমার সাথে কথা বলতেই কে চায়? ইয়াউজির বাবা ইয়াউজিকে সাপোর্ট করে আর বলে, আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। জিকিং সেখানে শকটে দাঁড়িয়ে থাকে। আসলে সে ভাবছিল সে কখনোই তাকে ছেড়ে যাবে না, কিন্তু সে তাকে ছেড়ে চলে গিয়েছে। ইয়াউজি তার বাবা এবং ভাইয়ের সাথে চলে যাচ্ছিল আর সেখানে তার হাজব্যান্ড রিগ্রেট ফিল করছিল। লিন জিকিংকে বলতে শুরু করে, সে চলে গেছে, এখন তার ব্যাপার এবং পাস্টের সবকিছুর ব্যাপারে ভুলে যাও। জিকিং সেখানে বলে, সে হঠাৎ করে কেন চলে গেল, তার কি যেতেই হতো? ইয়াউজি যখন তার বাড়িতে যায় সে তার স্টেপ মাদারকে দেখতে পায়। তার স্টেপ মাদার তাকে অনেক ভালোবাসতো। তার স্টেপ মাদার তাকে বলতে শুরু করে, তুমি এখন চলে এসেছো, তোমাকে আমরা অনেক ভালোভাবে রাখবো, তোমাকে আমরা সবাই অনেক বেশি যত্ন করবো। ইয়াউজি তাকে মা বলে ডাকে। সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। ইয়াউজি বলে, আমি এখন ফেরত চলে এসেছি, সবার সাথে অনেক ভালো ব্যবহার করব। ইয়াউজি মনে মনে ভাবতে শুরু করে, অবশেষে আমি জান্নাতে চলে এসেছি, ঘর তো জান্নাতের সমান। ইয়াউজিকে তার মা বলতে শুরু করে, আমি তোমার পছন্দের খাবার বানিয়েছি। ইয়াউজির সে খাবার অনেক বেশি ভালো লাগে। ইয়াউজি দেখতে পায় তার বাবা তার ছোট বোনের ব্যাপারে কথা বলছে। তখন সে তার ছোট বোনকে বলতে শুরু করে, যখন কাউকে তুমি তোমার জন্য চুজ করবে ভালোভাবে দেখে শুনে তারপর চুজ করবে, আমার মতো কখনো এরকম কাউকে চুজ করবে না, আমার মতো ভুল তুমি কখনোই করবে না বোন। আর তুমি যদি কোনো কিছু জানতে চাও তাহলে আমাকে জিজ্ঞেস করবে, কারণ আমি এখন সব কিছুই জানতে পেরে গেছি। পরে সিনে ইয়াউজি রাজকুমারীকে সবকিছু বলছিল। রাজকুমারী বলছিল, তুমি সত্যি তোমার হাজবেন্ডকে এত কিছু শুনিয়ে তারপর চলে গিয়েছিলে? ইয়াউজি বলে, হ্যাঁ, এখন আমার অনেক বেশি ভালো লাগছে, অবশেষে আমার পিছু সরেছে। রাজকুমারী তাকে বলতে শুরু করে, আমার তো মনে হচ্ছে তোমার ইম্পেরিয়রের কারণে ডিভোর্স নিয়ে নেওয়া উচিত। ইম্পেরিয়র তোমাকে অনেক বেশি লাইক করে, আমার তো এরকমই মনে হয়। কথা বলতে বলতে রাজকুমারী তাকে ক্যাম্পিং এর ব্যাপারে বলতে শুরু করে আর বলে সে জায়গায় প্রাইভেট মিটিংও হয়। তখন সে বলতে শুরু করে, আমিও সে ক্যাম্পে যেতে চাই। তারপর সে চলে যায় ক্যাম্পে সবকিছু দেখার জন্য। সেখানে রাজাও আসছিল। রাজা দেখছিল ইয়াউজি রাজকুমারীর সাথে কথাবার্তা বলছিল। সেখানে কনকুবাইন চলে আসে আর ইয়াউজিকে বলতে শুরু করে, তুমি হচ্ছে ইয়াউজি, তুমি কি ভেবেছো আমি কি বুঝতে পারবো না? সেদিন রাজার সাথে তুমিই ছিলে। ইয়াউজি ভাবতে শুরু করে সে আবার এসব কিছু কিভাবে জানলো। রাজকুমারী তখন বলতে শুরু করে, কেন আপনি কি জেলাস হচ্ছেন? কারণ রাজা তাকে বেশি লাইক করতে শুরু করেছে। কনকুবাইন লিন সেখানে রাজকুমারীর কথা শুনে চুপ হয়ে যায়। তখন সে বলতে শুরু করে, দয়া করে জেলাস হবেন না। কথাবার্তা শুনে সেখানে রাজকুমার চলে আসে আর সে ইয়াউজির সাথে কথাবার্তা বলতে চাইছিল। তাই তখন কনকুবাইন সেখান থেকে চলে যেতে শুরু করে। রাজকুমার স্মাইল করে তাকে বলতে শুরু করে, তুমি এখানে চলে এসেছো, তুমি যদি স্বীকার করতে না পারো আমি তোমাকে শিখিয়ে দিব। ইয়াউজি সেখানে রাজকুমারীর সাথে কথাবার্তা বলছিল। রাজকুমারী কথা শুনে হাসছিল। অন্যদিকে সে ইম্পেরিয়রকে দেখতে পায়। ইম্পেরিয়র তাকে দেখছিল আর ভাবছিল রাজকুমার তাকে দেখে অনেক বেশি স্মাইল করছে। রাজা সেখানে কিছু একটা আনতে বলে। কনকুবাইন লিন ভাবে রাজা তাকে ডাকছে। রাজা কনকুবাইনকে দূরে সরিয়ে দেয়। তখন রাজকুমার ইয়াউজিকে বলতে শুরু করে, দেখো রাজা কনকুবাইনকে একেবারেই পছন্দ করে না। রাজা বলে, যে ফক্সটা ধরেছো সেটা এখানে নিয়ে আসো। খাঁচাতে করে একটা শিয়াল আনা হয়, সেটাকে দেখতে অনেক বেশি কিউট লাগছিল। ইয়াউজি সে ফক্সটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। কনকুবাইন সেখানে বলতে শুরু করে, ইম্পেরিয়রের কাছ থেকে আসা এই ফক্সটা অনেক বেশি সুন্দর। কনকুবাইন তখন সে ফক্সটাকে টাচ করতে শুরু করে। তখন সে ফক্সটা তাকে আঁচড় বসিয়ে দেয়। কনকুবাইন যখনই সে ফক্সটাকে আঘাত করতে যাবে ইয়াউজি তখন সে চাকু ধরে ফেলে আর সে কনকুবাইনকে বলতে শুরু করে, এটা তো বেচারা একটা ফক্স, তাকে ছেড়ে দাও। রাজা সেখানে ইয়াউজিকে বলতে শুরু করে, তুমি যেহেতু এটা অনেক বেশি পছন্দ করেছো, এটা আমি তোমাকে গিফট হিসেবে দিয়ে দিলাম। রাজকুমারী কথা শুনে যখনই চিল্লাবে ইয়াউজি আগে তার মুখ বন্ধ করে ফেলে। রাজকুমারী তারপর ইয়াউজিকে বলতে শুরু করে, রাজা তো তোমার সাথে অনেক বেশি ভালো। জিকিং সেখানে তার নতুন ওয়াইফকে নিয়ে চলে আসে আর তাকে বলতে শুরু করে, শুনেছি তুমি নাকি কনকুবাইনের সাথে লড়াই করেছো। রাজা তোমাকে ফক্স উপহার দিয়েছে, কিন্তু তোমার কনকুবাইন লিনের সাথে একেবারেই ঝগড়া করা উচিত হয়নি।
তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছিল? তুমি তার সাথে ঝগড়া করেছো? ইয়াউজি জবাবে বলতে শুরু করে, আমার জীবন আমি যা ইচ্ছে করবো, যার সাথে ইচ্ছে লড়াই করব। তুমি এখান থেকে যাও আর তোমার বিয়ের জন্য সবকিছু রেডি করো। তোমার কোনো কথায় আমার কোনো কিছু যায় আসে না। অন্যদিকে আমরা জিকিংকে দেখতে পাই, সে অনেক রেগেছিল আর লিনকে বলছিল সে তো আমাকে অনেক বেশি লাইক করতো, হঠাৎ করে কিভাবে এত বেশি চেঞ্জ হয়ে গেল। অন্যদিকে আমরা ইয়াউজিকে দেখতে পাই, সে তার রাজকুমারী বান্ধবীর সাথে ফাঁদ পাচ্ছিল খরগোশ ধরার জন্য। রাজকুমারী তাকে বলছিল তোমার তো বুদ্ধি অনেক বেশি। তখনই সেখান থেকে আমরা দেখতে পাই রাজা আসছিল আর সে সেখানে থেমে যায় আর সে তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি সে ফক্সটাকে মেরে ফেলছো যেটা আমি তোমাদেরকে উপহার হিসেবে দিয়েছি? ইয়াউজি বলে, না, ফাঁদ পাচ্ছিলাম খরগোশ ধরার জন্য। রাজা নিচে নেমে তাকে বলতে শুরু করে, আমি চেক করছি। রাজা তখন তার প্রশংসা করতে শুরু করে আর বলে, তোমার তো অনেক ভালো বুদ্ধি। ইয়াউজি খুশি হচ্ছিল আর রাজকুমারী তো কিছু না কিছু বুঝতে পারছিল, সেও স্মাইল করছিল। রাজকুমারী তো বুঝতে পারছিল তার ভাই ইয়াউজিকে অনেক বেশি পছন্দ করে। রাজা ইয়াউজিকে বলতে শুরু করে, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে শিখাবো কিভাবে শিকার করতে হয়। ইয়াউজি কনফিউজড হয়ে যায়। রাজা তখন তাকে আবারও জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে যাবে? ইয়াউজি বলে, আমি তো ঘোড়ায় চড়তে পারি না। রাজা সেখানে ইয়াউজিকে বলতে শুরু করে, কোনো ব্যাপার না, আমি তোমাকে সাহায্য করছি, শিখিয়ে দিব। রাজকুমারী তো এসব কিছু দেখে অনেক বেশি খুশি ছিল। রাজা তখন তাকে সে ঘোড়ার মধ্যে বসিয়ে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। ইয়াউজি প্রথমবার ঘোড়ায় চড়েছিল, তাই সে অনেক বেশি নার্ভাস ছিল। তাছাড়া নামার সময় সে রাজার হাত ধরে না, তখন সে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পরও সে রাজার হাত ধরে না। তারপর সে নিজে নিজে উঠে যায়। উঠে সে রাজাকে বলতে শুরু করে, আমি আপনার রেপুটেশন খারাপ করতে চাই না। রাজা তারপর ইয়াউজিকে কিভাবে তীর শুট করতে হয় সেটা শেখাতে শুরু করে। রাজা সেখানে তাকে স্পেশাল ট্রিট করছিল, সে কারোর সাথে এরকম ব্যবহার করে না। ইয়াউজি তখন তীর চালানো শিখে যায়, সে তখন একটা খরগোশ শিকার করে আর অনেক বেশি খুশি হয়ে যায়। রাজা তাকে সব সময় সাহায্য করতে চায়, কারণ সে আস্তে আস্তে তাকে পছন্দ করতে শুরু করেছে। সে যখন সে র্যাবিটটা ধরে আনে সে তো অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে ধন্যবাদ জানাতে শুরু করে তাকে তীর চালানো শেখানোর জন্য। ইয়াউজি চলে যাচ্ছিল আর রাজা তাকে দেখতে শুরু করে। ইয়াউজির যেতে যেতে রাত হয়ে যাচ্ছিল, সে দেখতে পায় একটা ক্যাম্পের মধ্যে মেয়ে সেজে একটা ছেলে যাচ্ছে। ইয়াউজির তখন মনে পড়ে রাজকুমারী বলেছিল ক্যাম্পের মধ্যে পার্সোনাল অ্যাফেয়ারও চলে, সেটা মাদার কুইনের ক্যাম্প ছিল। তখন সে তাড়াতাড়ি করে রাজকুমারীকে বলার জন্য চলে যায়। সে রাজকুমারীকে সবকিছু বলতে শুরু করে। তখন সে বলে, এখানে কেউ প্রাইভেট মিটিংও করছে। ইয়াউজি সেখানে তার রাজকুমারী বান্ধবীকে চুপ করাতে শুরু করে, কারণ কেউ তাদের কথা শুনে ফেলতে পারে। তারপরে সিনে আমরা দেখতে পাই তারা বাইরে চলে এসেছিল, সবাই মিলে একসাথে আগে ক্যাম্পিং করছিল। রাজকুমারী বারবিকিউ খাচ্ছিল, সে তখন বলছিল এটার সাথে ড্রিঙ্ক করলে অনেক বেশি ভালো লাগতো। ইয়াউজি তখন রাজকুমারীকে বলতে শুরু করে, তুমি থাকো, আমি তোমার জন্য ওয়াইন নিয়ে তারপর আসছি। রাজকুমারী তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। সুযোগ পেয়ে সে চলে যায় ক্যাম্পের কাছে। কুইন মাদারের ক্যাম্পের কাছে সে গিয়ে তখন আগুন লাগিয়ে দেয়। ক্যাম্পের বাইরে আগুন লাগানোর পর তারপর সে চলে যায় ওয়াইন নিয়ে রাজকুমারীর কাছে। রাজকুমারী তারপর সে ওয়াইন খেতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে একজন ওয়ার্কার চলে আসে আর বলতে শুরু করে, কুইন মাদারের ক্যাম্পের বাইরে আগুন লেগে গেছে, তাড়াতাড়ি চলো। ইয়াউজি সেখানে বলতে শুরু করে, কুইন মাদারকে গিয়ে বাঁচাতে হবে, তার আবার কিছু হয়ে যায়নি তো? কুইন মাদার একজন ছেলের সাথে বসেছিল, কিন্তু ছেলেটা মেয়েদের মতো জামা কাপড় পরেছিল। রাজা, ইয়াউজি এবং রাজকুমারী তারা সবাই সেখানে চলে আসে। রাজা সেখানে বলতে শুরু করে, আপনার আবার এসব হবি আছে, আমি জানতাম না। কুইন মাদার তখন সেখানে সবকিছু মেয়েদের ঘাড়ে চাপিয়ে দেয় আর সে বলে, আমি তো জানতামই না এটা কোনো মেয়ে নাকি ছেলে। রাজা বলে, আচ্ছা। তখন ইয়াউজি বলতে শুরু করে, আচ্ছা যদি এরকমই হয় তাহলে তো মেয়েরকে শাস্তি দিতে হবে। ইয়াউজি তখন রাজার কাছে পারমিশন চায়, সে তখন মেয়েরকে গিয়ে সবকিছু জিজ্ঞেস করবে। রাজা তখন তাকে পারমিশন দিয়ে দেয়। তারপর সে মেয়ের কাছে চলে যায় আর তাকে থাপড়াতে শুরু করে আর বলে, আমাকে সবকিছু বলো। আর সে মেয়েকে অনেক বেশি মারতে শুরু করে। কুইন মাদার ছেলেটিকে রেগে দেখতে শুরু করে আর বলে, তুমি আমার দিকে কি দেখছো? রাজা সেখানে রাজকুমারকে বলতে শুরু করে, তোমার খেয়ালে এই মেয়েকে কি করা উচিত? সে হেসে বলতে শুরু করে, যদি শাস্তি কারোর পেতেই হয় তাহলে কুইন মাদারের পেতে হবে। তারপর রাজকুমার হাসতে শুরু করে আর রাজকুমার বলতে শুরু করে, না, আমি মজা করছিলাম। কুইন মাদার তো সেখানে অনেক বেশি রেগে যায়। পরে সিনে আমরা রাজাকে দেখতে পাই, সে ইয়াউজির জন্য ওয়েট করেছিল। ইয়াউজি তার ক্যাম্পে আসলে সে রাজাকে দেখে বলতে শুরু করে, আপনি এখানে কি করছেন? রাজা তাকে বলে, আমার রক্ত চাই। তারপর সে তার হাত কাটতে শুরু করে। তারপর রাজা তার হাত থেকে রক্ত খেতে শুরু করে। ইয়াউজি অবাক হয়ে রাজাকে দেখতে শুরু করে। রাজা তাকে বলে,
আমার বডির মধ্যে পয়জন আছে, আর তুমি যেহেতু আমার সাথে কানেক্টেড হয়ে গেছো, তাই তোমার রক্ত পান করলে আমি সুস্থ হয়ে যাব। রাজকুমারী এবং ছোট রাজকুমার দুইজনই সেখানে ইয়াউজিকে ডাকার জন্য আসে। তারা তো তাদেরকে এত বেশি কাছাকাছি দেখে শকড হয়ে যায়। রাজা তখন বলতে শুরু করে, তোমরা যা ভাবছো এরকম কোনো কিছুই না। আমি তার সাথে কিছু কথা ডিসকাস করছিলাম, এ কারণেই আমি এখানে এসেছি। কিন্তু আমার মনে হচ্ছে তোমরা চাচ্ছ আমি তোমাদের গলা কেটে ফেলি। এ কথা শুনে তারা সেখান থেকে চলে যায়। রাজকুমারীকে সে ইশারা দিয়ে বোঝাতে চায়, কিন্তু রাজকুমারী সেখান থেকে ভুল বুঝেই চলে যায়। ইয়াউজি তখন বলতে শুরু করে, তারা দুজন এরকম ভাবে চলে গেল, তারা আবার বাইরে গিয়ে সবকিছু ছড়িয়ে দিবে না তো? আমার আগে বাবাকে সবকিছু বলে দিতে হবে। ইয়াউজি সেখান থেকে চলে যায়, আর সেখানে রাজা বলতে শুরু করে, আমি তো জানি তারা কি ছড়াবে। অন্যদিকে আমরা ইয়াউজিকে দেখতে পাই, সে তার বাবাকে চা সার্ভ করছিল, আর তার মাকেও চা সার্ভ করার পর আরামে তাদেরকে বলতে শুরু করে রাজা আজকে তার ক্যাম্পের মধ্যে কতক্ষণ থেকে ছিল। তার বাবার হাত থেকে তখন সে কাপ পড়ে যায়, আর তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। ইয়াউজি তার বাবাকে চুপ থাকতে বলে, আর বলে রাজা অনেক বেশি রেগেছিল, সে বলেছে আমার পুরো পরিবারকে মেরে ফেলবে। তার মা তো ভয় পেয়ে যায়। ইয়াউজি তখন বলতে শুরু করে, ভয় কেন পাচ্ছেন, আমি তার সব সমস্যা সলভ করে দিয়েছি। পরের সিনে আমরা লিনকে দেখতে পাই, সে ক্যাম্পের বাইরেই দাঁড়িয়েছিল, আর সে ইয়াউজির ক্যাম্পের বাইরেই দাঁড়িয়েছিল। ইয়াউজি বাইরে আসলে সে তাকে বলতে শুরু করে, কালকে নাকি ইম্পেরিয়র তোমার ক্যাম্পে ছিল, শুনেছি তুমি নাকি ইম্পেরিয়রের বিছানা পর্যন্ত পৌঁছে গেছো। আমার তো মনে হচ্ছে তোমাকে অনেক শাবাশি দেওয়া উচিত। ইয়াউজি তো রেগে যায় আর বলতে শুরু করে, তুমি কি বললে? জি কিং দূর থেকে দেখতে পায় তারা দুজনে ঝগড়া করছে, তাই সে সেখানে আসতে শুরু করে। লিন সেখানে ইয়াউজিকে বলছিল, আমি তাই বলেছি যা তুমি শুনেছ। জি কিং লিনের কথাবার্তা শুনে তাকে বকতে শুরু করে, আর বলে তুমি কি পাগল হয়ে গেছো? লিন তখন বলতে শুরু করে, ইয়াউজি আমার সাথে ঝগড়া করছে, আমি তো তাকে কোনো কিছুই বলিনি। জি কিং ইয়াউজিকে দেখে লিনের সাথে খারাপভাবে কথাবার্তা বলে, আর বলে এখান থেকে চলে যাও। আর সে ইয়াউজির কাছে গিয়ে তার সাথে ভালোভাবে তাকে বলতে শুরু করে, মনে হচ্ছে রাজা তোমাকে ইউজ করছে, সে তোমাকে ইউজ করে ছেড়ে দিবে, তার কোনো কথায় আসবে না, সে তোমাকে সত্যি সত্যি কখনোই লাইক করবে না। প্লিজ এখন তুমি আমার সাথে বাসায় চলো, এ ঝগড়াঝাটি বন্ধ করো। ইয়াউজি তাকে থাপ্পড় দিয়ে বসে আর বলে, তুমি কি মনে করছো আমি তোমার সাথে ফিরে যাব? ইয়াউজি তখন সেখানে তার সে প্যান্ডেন্টটা বের করতে শুরু করে, যেটা রাজা তাকে দিয়ে বলেছিল তোমার কোনো সমস্যা হলে এটা তুমি ইউজ করো। বর্তমানে ইয়াউজি সে প্যান্ডেন্ট বের করে তাকে বলে, তোমার কি মনে হয় সে সত্যি সত্যি আমাকে লাইক করে না? এই প্যান্ডেন্ট দেখো, এটা ইম্পেরিয়র নিজে আমাকে দিয়েছে। আর আমি তোমাকে জরুরি একটা কথা বলে দেই, তুমি যেদিন ইম্পেরিয়রের রুমে গিয়েছিলে সে যে মেয়েটাকে লুকাচ্ছিল সেটা আর কেউ নয়, আমিই ছিলাম। জিকিং তাকে বলতে শুরু করে, তুমি মিথ্যে কথা বলছো। কিন্তু সে পাস্টের মেমোরিগুলো মনে করতে শুরু করে। তখন তার অনেক বেশি রাগ হচ্ছিল, আর ভাবছিল ইম্পেরিয়র সত্যি তাকে সাপোর্ট করছে। জিকিং যখন ইয়াউজিকে থাপ্পড় দিবে তখনই সেখানে ইয়াউজির ভাই চলে আসে আর তার হাত ধরে ফেলে। ইয়াউজি তখন জিকিংকে বলতে শুরু করে, এখন আমি কখনোই তোমার কাছে আর ফেরত যাব না। কথা শোনা মাত্রই সেখানে তার শরীর খারাপ হতে শুরু করে। ইয়াউজি তাকে বলে, তুমি তোমার চোখ খুলে দেখো, এখন আমি তোমাকে আর লাইক করি না। তাছাড়া এখন তোমার শরীর অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে, তোমার এখন লিনের কাছে যাওয়া উচিত। তুমি তার কাছে যাও, সে তোমাকে অনেক ভালোভাবে মেডিসিন লাগিয়ে দিবে। তাছাড়া আমি বলতে চাই এ সব কিছু তোমার কারণেই হচ্ছে। ইয়াউজি তখন ভবিষ্যতে কি হবে সেগুলো দেখতে শুরু করে, কিভাবে সে ইয়াউজিকে ইগনোর করে সে লিনের সাথে চলে গিয়েছিল। ইয়াউজি বর্তমানে খুশি হয়ে যাচ্ছিল আর ভাবছিল অবশেষে আমি তাদেরকে ভালো শিক্ষা দিতে পেরেছি, তারা এটাই ডিজার্ভ করে। জিকিং তো অনেক বেশি রিগ্রেট ফিল করছিল, কিন্তু ইয়াউজি সেখানে হ্যাপি হয়ে সেখান থেকে চলে যায়। জিকিং হঠাৎ করে নিচে পড়ে যায়। অন্যদিকে সে যখন ফেরত চলে যাচ্ছিল তখনই সেখানে একজন ওয়ার্কার আসে। ওয়ার্কার ইয়াউজিকে বলে, আপনাকে কুইন মাদার এবং রাজা দুইজনেই ডেকেছে। তারপর তারা দুজনেই সেখান থেকে যেতে শুরু করে, আর ক্যারিসে বসে রাজকুমারী আর সে কথাবার্তা বলছিল। রাজকুমার ইয়াউজিকে বলছিল, কি জানি কি সমস্যা হয়েছে, আমি তোমার সাথেই যাব। রাজকুমার ইয়াউজিকে জিজ্ঞেস করে, তুমি তোমার হাজব্যান্ডকে কি বললে? তখন সে বলে, তাকে অনেক কথাই শুনিয়ে দিয়েছে, এখন ইম্পেরিয়রের সামনে গিয়ে আমি ডিভোর্সের কথা বলবো। ইয়াউজি ক্যারিস থেকে বের হলে বাইরে রাজকুমার ছিল, সে ইয়াউজিকে বলে, চলো একসাথে যাই। অন্যদিকে আমরা রাজাকে দেখতে পাই, সে কুইন মাদারকে বলছিল, আমি জানতাম না আপনার এরকম হবি, আপনি এরকম ভাবে ছেলেদেরকে মেয়ে সাজিয়ে এনে তারপর এনজয় করেন। কুইন মাদার রাজাকে বলছিল, তোমার হবিও তো মনে হচ্ছে তুমি সে মেয়েটাকে পছন্দ করো। ওয়ার্কার সে কুইন মাদারকে বলে, আপনার ছেলের সাথে ইয়াউজি আসছে। তখন তো সে অনেক বেশি রেগে যায় আর বলে, সে আমার ছেলের সাথে আসছে। তারপর তারা যখন আসে এটা দেখে তো কুইন মাদার একেবারেই খুশি হয় না, সে একেবারেই পছন্দ করে না তার ছেলে ইয়াউজির সাথে মিশে।
কুইন মাদার রাজাকে বলতে শুরু করে, তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে রাজকুমার বসে রয়েছে, তুমি তো এখনো তাকে উঠতে বলছো না। রাজা তখন কুইন মাদারকে বলতে শুরু করে, ইয়াউজিও তো আপনার সামনে ঝুঁকে রয়েছে, আপনিও তো তাকে উঠতে বলছেন না। কুইন মাদার রেগে যায় আর সে ইয়াউজিকে ওঠার অনুমতি দেয়। তার ওঠার পরই রাজা তখন আবার রাজকুমারকে ওঠার অনুমতি দেয়। তারা দুজনেই তখন উঠে যায়। আমরা সেখানে জিকিং এবং লিনকেও দেখতে পাই, তারাও সেখানে আসে আর গ্রিড করে বসে পড়ে। জিকিং দেখতে পাই ইয়াউজির সাইডে কেউ বসেনি, তখনই সেখানে রাজকুমার চলে আসে আর ইয়াউজির পাশেই বসে পড়ে। রাজকুমারী তখন রাজকুমারকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন বসলে? তখন সে বলে, এটা নর্মাল ডিনার, আমি যেখানে ইচ্ছে বসতে পারি। ইয়াউজি সেখানে খুশি ছিল, কারণ রাজকুমার তাকে অনেক ভালোভাবে ট্রিট করতো। কুইন মাদার রেগে গিয়ে তার ছেলেকে বলতে শুরু করে, তুমি কেন গিয়ে ইয়াউজির পাশে বসলে? রাজকুমার তার মাকে বলে, সে আমার ফ্রেন্ড হয়, তাই আমি তার পাশেই বসেছি, আপনি কেন এত বেশি রেগে যাচ্ছেন? কিছুক্ষণ পর ইয়াউজির সামনে চলে আসে আর সবার কাছে রিকোয়েস্ট করতে শুরু করে তার আর জিকিংয়ের যাতে ডিভোর্স করিয়ে দেওয়া হয়। ইয়াউজিকে সাপোর্ট করার জন্য সেখানে ইয়াউজির বাবাও চলে এসেছিল আর সে এসে বলে তাদের মধ্যে এখন কোনো কিছুই অবশিষ্ট নেই, তাই ভালো হবে যদি ডিভোর্স হয়ে যায়। রাজকুমারী সেখানে জিকিংকে বলতে শুরু করে, তুমি তাকে ডিভোর্স দিয়ে দাও, সে তোমাকে একেবারেই পছন্দ করে না, এটাই তোমার জন্য ভালো হবে। সেখানে রাজকুমারও বলতে শুরু করে, ডিভোর্স হয়ে গেলেই ভালো হবে। কিন্তু সে রেগে বলতে শুরু করে, আমার অনুমতি ছাড়াই ডিভোর্স হতে পারে না, আর আমি তাকে ডিভোর্স একেবারেই দিব না, কখনোই ডিভোর্স দিব না। রাজা তো তাকে দেখে অনেক বেশি রেগেছিল। ইয়াউজি সেখানে বলতে শুরু করে, সে তো রাজকুমারের মতো ছেলে চায়, সে কত বেশি ভালো। রাজা তখন দেখতে শুরু করে। কুইন মাদার তো রেগে যায় আর বলতে শুরু করে, তাকে ধরো, সে আমার ছেলের নাম কেন নিচ্ছে? রাজা সবাইকে থামতে বলে আর সে বলতে শুরু করে, জিকিংকে তোমার ডিভোর্স দিতেই হবে, এটা আমার অর্ডার। জিকিং বলে ঠিক আছে। তখন ইয়াউজি বলতে শুরু করে, বেশি দেরি করবে না, আমার তাড়াতাড়ি ডিভোর্স চাই। জিকিং তো রেগে যায়। রাজা তখন বলতে শুরু করে, তুমি কি আমার অর্ডারের বিরুদ্ধে যাবে? তখন সে বলে, না, আমার এত বেশি সাহস হবে না। ইয়াউজি এবং ইয়াউজির বাবা অনেক বেশি খুশি ছিল। অন্যদিকে আমরা জিকিংকে দেখতে পাই, সে তো অনেক বেশি স্যাড হয়েছিল। তখনই তার কাছে লিন চলে আসে আর বলে, সে এখন তোমাকে ছেড়ে চলে গেছে, সে আর কখনোই ফেরত আসবে না, তাই তুমি এখন ডিভোর্স লেটার লিখে ফেলো। তখন সে লিখছিল আর অনেক বেশি রিগ্রেট ফিল করছিল। আর সে ভাবতে শুরু করে ইয়াউজি তাকে কত বেশি পছন্দ করত, কিন্তু সে তার কদর করতে পারেনি, তাই সে অনেক বেশি রিগ্রেট ফিল করছিল আর ডিভোর্স লেটার লিখছিল। আর সে ভাবতে পারিনি কোনো সময় আমাকে ডিভোর্স লেটারও লিখতে হবে। হঠাৎ করেই তার মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। আমাদের পরের দিন সকালের দৃশ্য দেখানো হয়। সেখানে ইয়াউজি বসেছিল, তাকে বলা হয় জিকিং চলে এসেছে ডিভোর্স লেটার নিয়ে। সে তো অনেক বেশি খুশি হয়েছে আর দেখতে চলে যায়। ইয়াউজি অ্যাটিটিউড নিয়ে উপরে দাঁড়িয়েছিল আর নিচে আমরা জিকিংকে দেখতে পাই। সবাই বলছিল সে এখন অনেক বেশি রিগ্রেট ফিল করছে, আগে তার কদর করেনি। ইয়াউজি তার হাজব্যান্ডকে বলতে শুরু করে, এত ইনোসেন্ট চেহারা বানাবে না, তাতে আমার মনে হবে আমি ভুল করছি। জিকিং সেখানে বলতে শুরু করে সবার সামনে যে সব ভুল আমারই ছিল। সে তার সব ভুলগুলো স্বীকার করতে শুরু করে আর ইয়াউজির কাছে ক্ষমা চাচ্ছিল। আর সে বলে 2 বছর আগে সে যুদ্ধে গিয়েছিল, তারপর সে অন্য মেয়ে নিয়ে এসেছে, তাই সে ক্ষমা চায়। ডিভোর্স লেটার বের করা হয়, তারপর সেটা ইয়াউজিকে দেওয়া হয়। জিকিং স্যাড হয়ে সেখান থেকে যেতে শুরু করে আর ইয়াউজি তো অনেক বেশি খুশি ছিল, কারণ সে অবশেষে তাকে ডিভোর্স দিতে পেরেছে। ডিভোর্স লেটার দেখে সে খুশি হচ্ছিল। তখনই সেখানে একজন লোক চলে আসে ম্যারেজ প্রপোজাল নিয়ে। লোকটি ইয়াউজিকে বলতে শুরু করে সে রাজকুমারের তরফ থেকে এসেছে আর সে হচ্ছে রাজকুমারের আঙ্কেল। তখন সে ভাবতে শুরু করে সবার সামনে সে রাজকুমারের এরকমভাবে প্রশংসা করে ভালো করেনি। ইয়াউজি ভাবতে শুরু করে সে আবার এই কারণে আমাকে ভুল বুঝেনি তো, আমি তাকে পছন্দ করি। ইয়াউজি ভাবছিল সে এখন কি করবে। তখন সেখানে আরেকটা বিয়ের প্রপোজাল চলে আসে, যেটা কিনা রাজার বোন নিয়ে চলে এসেছিল। সে তখন ইয়াউজিকে বলতে শুরু করে, আমি হলাম রাজার বোন আর আমি তোমার জন্য বিয়ের প্রপোজাল নিয়ে চলে এসেছি। রাজার প্রপোজালের সামনে তো অন্য কারোর প্রপোজাল টিকতে পারে না, তাই সে লোকটা চলে যায়। তারপর সে রাজার তরফ থেকে আসা চিঠি ইয়াউজিকে দিতে শুরু করে। ইয়াউজি পড়ে স্মাইল করছিল। লেটারের মধ্যে রাজা লিখেছিল সে তাকে প্রথম থেকেই পছন্দ করত, কিন্তু যখন সে তাকে রক্ত দিয়ে সাহায্য করেছে তখন তার ফিলিংস আরও বেশি ডিপ হয়ে গেছে। ইয়াউজি খুশি হয়ে সে প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। অন্যদিকে আমরা রাজাকে দেখতে পাই, সে তো অনেক টেনশনে ছিল, সে আবার তাকে রিজেক্ট করে দেয়নি তো। ওয়ার্কার এসে রাজাকে বলতে শুরু করে সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে। রাজা তো অনেক বেশি খুশি হয়ে যায়। রাজা খুশি হয়ে সবাইকে বলতে শুরু করে আমার বিয়ের জন্য সবকিছু তাড়াতাড়ি করে রেডি করো।
তান্ত্রিক মেয়েটি রাজাকে বলতে শুরু করে, তার জীবন আপনার সাথে জড়িয়ে রয়েছে, ভালোই করছেন আপনি তাকে বিয়ে করে। এখন আপনি আপনার ভালোবাসাও পেয়ে যাচ্ছেন আর আপনি সুরক্ষিতও থাকবেন তার সাথে থাকলে। খুব সুন্দরভাবে আপনারা বিয়ে করে নিয়েন। বিয়ের জন্য ইয়াউজিকে অনেক কিছু পাঠানো হয়েছিল। ইয়াউজি তো অনেক খুশি ছিল। তখনই সেখানে জানালা দিয়ে রাজা চলে আসে। ইয়াউজি সেখানে রাজাকে বলতে শুরু করে, ভাবতে পারিনি রাজা আবার আমার সাথে দেখা করতে জানালা দিয়ে আসবে। পরের দিনই তাদের বিয়ে হচ্ছিল। ইয়াউজি তাড়াতাড়ি করে দৌড়ে যায়, কারণ রাজা চলে এসেছিল তাকে নেওয়ার জন্য। তারা দুজনেই দুজনকে অনেক বেশি পছন্দ করত। তখনই বলা হয় এখন বউকে ক্যারেজে বসানো হবে। তারপর সে গিয়ে ক্যারেজে বসে পড়ে। রাজা তারপর তাড়াতাড়ি করে ঘোড়ায় চড়ে বসে। তারপর সে তাকে সম্মানের সাথে সেখান থেকে নিয়ে যায়। প্যালেসে যাওয়ার পর বিয়ের রিচুয়াল সবগুলো কমপ্লিট হয় আর তাকে রানী হিসেবে ঘোষণা করা হয়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।